নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, যুক্ত আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং যুক্ত আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে। প্রথম বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে আমরা দেখলাম 3 দিনের দিল্লি সফর শেষ করে পররাষ্ট্র সচিব তিনি আসলেন এবং ব্রিফিংয়ে তিনি যেটি জানালেন যে 27শে মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী, দুই দেশের এই প্রধানমন্ত্রী পর্যায়ের যে বৈঠক, সেখানে তিস্তা চুক্তি নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে একটি ইতিবাচক ফলাফল হয়তো আসতেও পারে। সেখানে আমি দেখলাম যে তিনি বলছেন যে এটি একটি চ্যালেঞ্জ হতে পারে যেহেতু পশ্চিমবঙ্গে নির্বাচন আছে এপ্রিলে। তৌহিদ হোসেন, আপনি যদি আমাদেরকে এই বিষয়টা একটু পরিষ্কার করতেন যে তো এই যে আজকে যে বিষয়টা আজকে পররাষ্ট্র সচিব বলছেন যে কিছুটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, এই চ্যালেঞ্জ কি কিছুটা অনিশ্চয়তা তৈরি করছে তিস্তা চুক্তির ক্ষেত্রে? ধন্যবাদ। আমার মনে হয় পররাষ্ট্র সচিব এটা যথেষ্টই পরিষ্কার করে দিয়েছেন। চ্যালেঞ্জ মানে হচ্ছে যে সম্ভাবনা কতটুকু কম বেশি বা যে অসুবিধাগুলো আছে সেগুলো, যেহেতু এখানে উনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এপ্রিল মাসে ওখানে নির্বাচন আছে পশ্চিমবঙ্গে, এবং এই কারণে চ্যালেঞ্জ মানে যে আসলে এই সময়ে কোনো ধরনের ভোট হারানোর বা কমার সম্ভাবনা আছে এমন কোনো পদক্ষেপ কোনো সরকার নেবে না। কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে, বিজেপির স্বপ্ন হচ্ছে এবারে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা, এবং তারা তো আমরা যদি বিগত লোকসভা নির্বাচনের দিকে তাকাই তাহলে তারা অনেকখানি এগিয়েছেন পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গে তাদের প্রায় কোনো ঠাঁই ছিল না, সেখানে তারা অর্ধেকের কাছাকাছি সিট তো পেয়ে গেছেন। এখন কাজে তারা চেষ্টা করছে এবার, এবং সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের কিছু আসন আছে পশ্চিমবঙ্গ বিধানসভার, যেখানে মানুষজন এই তিস্তার পানির আপনার সুবিধাভোগী, তারা কোনো অবস্থাতেই চাইবেন না যে তারা তো পুরো পানিটাই ব্যবহার করছেন শুকনো মৌসুমে, তারা চাইবেন না যে তার খানিক অংশ বাংলাদেশকে দেওয়া হোক। বাংলাদেশের প্রতি তাদের শত্রুতা হয়তো নেই, কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থ দেখবেন, এটাই খুব স্বাভাবিক। এবং বিজেপি কোনো অবস্থাতে চাইবে না যে তাদেরকে অসন্তুষ্ট করতে, কারণ তাতে করে তাদের হয়তো কিছু ভোট কমতে পারে ইত্যাদি। একইভাবে তৃণমূল কংগ্রেসও চাইবে না যে তারা কোনো রিস্ক নিতে যে তাদের ভোট কমার সম্ভাবনা আছে। কাজেই আমি মনে করি যে ইন্ডিকেশন পররাষ্ট্র সচিব দিয়েছিল এটাই ঠিক আছে। আসলে এই ভারতীয় প্রধানমন্ত্রীর সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তি হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। এরপরে কিছু হয় নির্বাচনের পরে হয়তো হতে পারে। জি, আরেকটা বিষয় একটু পরিষ্কার করবেন কি, আমাদের তো ভারতের সাথে অনেক দ্বিপাক্ষিক অনেক বিষয় রয়েছে যেগুলো অমীমাংসিত অবস্থায় রয়েছে, ফলে তিস্তা চুক্তি যদি পিছিয়ে থাকে তাহলে আর কোন কোন বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে সামনে আনা যেতে পারে? দেখুন, আসলে দুটো প্রতিবেশীর প্রতি যত বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাকুক, ইস্যুস থাকবেই, কারণ প্রতিবেশী যখন তখন তো তাদের সাথে আমাদের সম্পর্ক অনেক অঙ্গাঙ্গিভাবে জড়িত অনেক ক্ষেত্রেই, কাজে কিছু ইস্যুস থাকবে। যেমন আমরা জানি যে পেঁয়াজ নিয়ে একবার একটু সমস্যা সৃষ্টি হলো, এমনিতে তৃতীয় কোনো পক্ষ ভাববে যে পেঁয়াজের দাম একটু বেশি হয়েছে অথবা এক্সপোর্ট হয়নি, তাতে কি, কিন্তু যেহেতু মানুষের প্রাত্যহিক জীবনকে এটা এফেক্ট করে, কাজেই এই ছোট বিষয়ও বড় হয়ে দাঁড়ায় মানুষের মনে। কাজেই আমি যেটা মনে করছি যে যেহেতু প্রতিবেশী, আমরা এত ঘনিষ্ঠ প্রতিবেশী, আমাদের ইস্যুস থাকবে, কাজে এগুলি সমাধান আস্তে আস্তে হতে থাকবে, আবার নতুন ইস্যুস আসবে, সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করবো এবং সমাধান করবো, এটাই স্বাভাবিক। তবে তিস্তা নিয়ে যে সমস্যাটা হয়েছে, দীর্ঘদিন যাবৎ জিনিসটা ঝুলে আছে, এবং আমরা সবাই জানি যে এটা প্রায় চুক্তি সইয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে, তারপরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এটা পিছিয়ে গেছে। এটা কিন্তু মানুষের মনে, বাংলাদেশের মানুষের মনে ভারতের প্রতি এক ধরনের একটা ক্ষোভ আছে, এটা মেনে নেওয়া ভালো। মেনে নেওয়া ভালো এই জন্য যে আসলে সমস্যার সমাধান করতে গেলে কিন্তু সমস্যার অস্তিত্ব স্বীকার করতে হবে প্রথমে। মানুষের মনে এটা নিয়ে ক্ষোভ আছে, এবং এই সমস্যাটা সমাধান হলে কিন্তু এক ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে এবং অন্যান্য ক্ষেত্রেও অনেক সহজ হয়ে আসবে। বাকি ইস্যুস গুলি যেমন ছোট ছোট কতগুলি নদী আছে, সেটার ব্যাপারে যদি একটা চুক্তি হয় অবশ্যই সেটা ইতিবাচক কিছু প্রতিক্রিয়া থাকবে। তবে তারপরেও কিন্তু মানুষ তিস্তার কথা কিন্তু ভুলে যাবে না, কারণ এটা একটা মেজর প্রজেক্ট এবং মেজর একটা নদী। কাজে আমি মনে করি যে অন্যান্য ছোটখাটো বিষয়ে আমাদের কিছু কিছু অগ্রগতি নিশ্চয়ই হবে, যেহেতু দুইটা দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তবে এই জিনিসটা একটু মানুষের মাথার পিছনে থেকে যাবে যে এটা সমাধান করতে পারলাম না। ধন্যবাদ মোহাম্মদ তৌহিদ হোসেন, আবারও আপনার কাছে ফিরবো। রোহিঙ্গা বিষয়ে আপনার কাছ থেকে আমরা কিছু বিশ্লেষণ শুনতে চাই। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি যদি এই বিষয়টা বলতেন যে তিস্তার যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে আর কোন বিষয়গুলো আসলে সামনে আনা উচিত?
না, তিস্তা বাদ দিয়ে আরো 6টা নদীর কথা বলছে যে একটা চুক্তি হতে পারে। 6টা নদী এটা স্পেসিফাই করলে ভালো ছিল। স্পেসিফিক কোন কোন নদীর ব্যাপারে একটা সমঝোতা হতে পারে, আলোচনা হতে পারে এটা। জি আর জনাব যেগুলি রিয়াজউদ্দিন আছে আহমেদ, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, বাট আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি যদি আপনার ভিডিওটা একটু অন করতেন, সামহাও এটি অফ হয়ে গিয়েছে। এখন ঠিক আছে? একদম ঠিক আছে, পরিষ্কার দেখতে পাচ্ছি আপনাকে, বলুন। তো অন্য যে ইস্যুগুলি আছে যেগুলি জোয়েদ ভাই বললেন, খুব কারেক্টলি বলেছেন। উনি তো ওর ভিতরে থেকে কাজ করেছেন, তিনি জানেন। মানুষের মনে একটা ক্ষোভ আছে যে তিস্তাটা হচ্ছে না কেন, হচ্ছে না কেন। কখনো লোকসভায় শাসক দলের মেজরিটি থাকে না, কখনো বিধানসভার নির্বাচন, একটা না একটা অজুহাত দাঁড় করানো হচ্ছে। তো আমি মনে করি যে তিস্তার এটা যদি যখন হবে বাংলাদেশকে নিজস্বভাবে তার তিস্তার বিকল্প প্রজেক্ট তৈরি করা উচিত, যেটা রিজার্ভিয়ার তৈরি করে পানি ধরে রেখে তিস্তার দুই পারের মানুষকে স্বস্তি দেওয়ার একটা প্রস্তাব রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কাছে। এবং সেটা বোধহয় মানে ভালো বৈদেশিক সাহায্য পাওয়া যাবে এটা করার জন্য। আমার মনে হয় ওইদিকে অগ্রসর হওয়া ভালো, কারণ কবে ভারতের আভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটবে, কবে নির্বাচন শেষ হবে, কবে মেজরিটি পাবে, এখন তো মেজরিটির অভাব নেই। বিজেপি সরকারের হাতে সব ক্ষমতা আছে, তারা করছে না কেন এটা? তারা রিস্ক নিচ্ছে না। ওই যে তবি ভাই বললেন পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জি তো কোনো অবস্থায় পশ্চিমবঙ্গ হাতছাড়া হোক চাবে না, কাজেই তিনি আগেই বিরোধিতা করেছেন, এখন আরো বেশি করবেন। বিজেপি কোনো রিস্ক নেবে না এখানে। কাজেই এই অবস্থার মধ্যে অন্যান্য যে ইস্যুগুলি আছে সেই ইস্যুগুলি মূল জিনিস হলো বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। এইটা একটা বড় জিনিস। তারপরে সীমান্তে হত্যা বন্ধ, এইটা একটা আরেকটা জিনিস। এগুলি নিয়ে আলোচনা হয়, কিন্তু কোনো ফল হয় না। আমরা দেখি এবার আলোচনায় কোনো ফল। ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ আপনাকে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি যদি এই বিষয়টা বলতেন যে আমরা কি আশাবাদী হতে পারি কিনা, যেহেতু সীমান্তে হত্যা নিয়ে রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন যে আমরা সবসময় আশ্বাসের কথাই শুনি, কিন্তু বাস্তবে আমরা এটির প্রতিফলন কম দেখি। এবার যেহেতু দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকটি হতে যাচ্ছে 27 তারিখ, ফলে সেখানে আমরা কতটা আশাবাদী হতে পারি? আমার মনে হয় না আমরা খুব আশাবাদী হতে পারি, কারণ আমাদের আশ্বাস বহুদিন থেকে দেয়া হচ্ছে। তিস্তার আশ্বাস তো কয়েক বছর থেকে আমরা শুনে আসছি। এর মধ্যে দুই প্রধানমন্ত্রী অনেকবারই দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু তাতেও আমাদের কোনো লাভ হয়নি। আমার মনে হয় না আমরা খুব আশাবাদী হতে পারি। বিশেষ করে সীমান্ত বন্ধের জন্য তো বহু আগে থেকে বলা হচ্ছে জিরো টলারেন্স, জিরো কিলিং, এগুলি অনেকদিন আগে থেকে এগুলো উচ্চারিত, কিন্তু সীমান্তে তো হত্যা বন্ধ হয়। তারপর নাগরিক পঞ্জি নিয়েও একটা সমস্যা রয়ে গেছে, যেগুলি আসে, এটা কিন্তু আরো বড় একটা সমস্যা। এই বাংলাদেশিদের পুশব্যাক আরেকটা বড় সমস্যা। যারা সত্যিকার অর্থে ভারতের নাগরিক তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, এটাও একটা সমস্যা আমাদের জন্য। সমস্যার কোনো অন্ত নেই, কিন্তু ছোটখাটো নয়। এগুলি নিয়ে আমার মনে হয় যে দুই পক্ষ থেকেই সত্যিকার অর্থে সমাধানমূলক একটা কয়েকটা বৈঠক করা উচিত। এগুলি ঝুলিয়ে রাখলে হবে কি, দুই দেশের ভিতরে যে পারস্পরিক সৌহার্দ্য সেটি বিনষ্ট হবে, ক্ষোভটা অনেক বেশি বাড়বে। তাদের দুই দেশের, বিশেষ করে ভারতের খুব একটা লাভ হবে না, বাংলাদেশেরও লাভ হবে না। আর বাণিজ্যে যে ঘাটতি আছে সেটাও আমাদের কমাতে হবে। কাজে অনেকগুলি খাতার ভিতরে লিখে নিয়ে বসতে হবে তাদের সঙ্গে। এখন সময় এসছে, এই বছরটা আমাদের হোক অর্জনের বছর, যেহেতু এটি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই বছরে ভারতকে স্বীকার করতে হবে যে বাংলাদেশের সঙ্গে প্রকৃতি বন্ধুত্ব রাখতে গেলে আমাদের কিছু দাবি তাদের মানতে। আমরা চাইছি না এমন দাবি যেটি তাদের ক্ষতি করে, কিন্তু আমাদের যাতে লাভ হয়, তাদের ক্ষতি না করে সেটাও করা যায়। সীমান্তে হত্যা বন্ধ, তাদের কোনো ক্ষতি নেই, কিন্তু এটা অত্যন্ত বড় একটা সৌহার্দ্য তৈরি করবে। বিষয়গুলি ভারতের খোলা মনে দেখা উচিত, এবং আমাদের এই বিষয়গুলো নিয়ে এখন জোরে সোরে নামা উচিত। ওই আশ্বাস শুনে চুপ করে বসে থেকে আগামী বছরের জন্য ওই পাসিং দ্য বাক যাকে বলে, এটা কিন্তু আমাদের করা উচিত।
জি, ধন্যবাদ সৈয়দ মঞ্জুর ইসলাম। মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনি যদি আরেকটা বিষয় বলতেন, আজকে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে প্রথম দফায় কিছু রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার এবং ফেব্রুয়ারিতে একটা বৈঠক আছে, সেখানে হয়তো বা এ বিষয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত বা চুক্তি হতে পারে, সেরকম একটা আভাস দিয়েছেন। ভারতের কথা তো আমরা বলছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতও কিন্তু শুরু থেকে আশ্বাস দিয়েছিল যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তারা কাজ করবে, বড় একটি ভূমিকা রাখবে। আপনার দৃষ্টিতে কি মনে হয় ভারত কতটা ভূমিকা রাখতে পেরেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে? রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা যদি ধরেন তাহলে ভারত এ পর্যন্ত কোনো ভূমিকা রাখতে পারেনি, আচ্ছা, এবং আগামীতেও খুব একটা বড় ভূমিকা রাখবে এমন আমি আশা করি না। আমরা কিন্তু অল্প কিছুদিন আগে যে একটা মিটিং হয়ে গেল আপনার হিউম্যান রাইটস কাউন্সিলের, সেখানে কিন্তু ভারত আহ, রোহিঙ্গা প্রসঙ্গ নয়, মানে মিয়ানমার সরকার এই আপনার ওই হিউম্যান রাইটস প্রতিষ্ঠার জন্য যেসব পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের প্রশংসা করেছে ভারত। কাজে এটা দিয়ে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা সরাসরি না হলেও ইনডাইরেক্টলি মিয়ানমারের পাশেই ছিল এবং সেটা থাকবে। তাদের স্বার্থ আছে কিছু করে, স্বার্থের কারণে তা। আমি কিন্তু কাউকে বলি না যে বাংলাদেশের সাথে শত্রুতা করার জন্য কেউ করছে। চীনও তা করছিল, ভারতও তা করছিল। তারা তাদের নিজেদের স্বার্থ দেখছে, এবং সেক্ষেত্রে আমাদের স্বার্থ যদি বিঘ্নিত হয় সেটাতে তারা পেছপা হচ্ছে না। এটাই হলো মূল বিষয়। আর যেটা আপনি বললেন যে খুব তাড়াতাড়ি কিছু সংখ্যক মানুষকে ফেরত নেওয়া, এই বিষয়টাকে আমি যত এটাকে মিডিয়াতে বা এমনকি অফিসিয়াল সার্কেলে যতটা গুরুত্ব দেওয়া হয়, বিষয়টা আসলে তত গুরুত্বপূর্ণ না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোডম্যাপ, এই 8 লাখ লোকের ফেরত যাওয়া। 3000 মানুষ বা 5000 মানুষ ফেরত যে গেল কি গেল না তাতে কিচ্ছু আসে যায়। কারণ এই স্বল্প সংখ্যক মানুষকে ফেরত নেওয়াটা মিয়ানমারের প্রোপাগান্ডা মেশিনের জন্য অনেক উপকারী হবে, আমাদের জন্য এটা কোনো কাজে লাগবে না। 11 লাখ মানুষের মধ্যে 5000 মানুষ কমলো কিনা তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু মিয়ানমারের জন্য এটা খুব উপকারী হবে যে আমরা ফেরত নেওয়া শুরু করেছি, দেখো বাইলেটারালি আমরা এটা সমাধান করতে পারি, যেটা সত্য না। আসলে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে মিয়ানমারের সাথে এই সমস্যার সমাধান হবে না, তবে দ্বিপাক্ষিক আলোচনা কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ তাদেরকে কোনো অজুহাত দেওয়া চলবে না যে বাংলাদেশ কোনোখানে সহযোগিতার কোনো অভাব দেখাচ্ছে। জি, ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুর ইসলাম। আপনি যদি এই বিষয়টা বলতেন যে ভারতের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন, এই যে আমরা বলছিলাম যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে। না, আমি তৌহিদ হোসেন সাহেবের সঙ্গে একমত। ভারতের ভূমিকাটা খুব যে ইতিবাচক আমাদের জন্য না, তারা তাদের স্বার্থ রেখেই কাজটা করছে। তাদের স্বার্থ আছে যেটি অর্থনৈতিক স্বার্থ। অর্থনৈতিক স্বার্থ অনেক বড় ধরনের স্বার্থ, কিন্তু আমাদের এখানে সমস্যাটা আমাদের নিজেদের দিকে তাকানো উচিত। আমরাই বা কি করতে পারি? আমি মনে করি রোহিঙ্গা প্রশ্নে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালো কিছু দেখাতে পারেনি। এটাকে আমি এখনো তাদের ফেইলার বলবো না, এখনো বলবো যে তাদের উদ্দেশ্যটা ভালো, কিন্তু তারা কি পথে অগ্রসর হবে সেই পথটাকে তারা খুঁজে পায়নি। এখানে মিয়ানমারের খেলাটাই আমরা খেলে যাচ্ছি। আমরা তাদের 3000-4000 রোহিঙ্গা পাঠালে আমাদের কোনো লাভ হবে না, কারণ বাংলাদেশে আসার পর ইতিমধ্যে প্রায় 1 লক্ষ মিয়ানমারের নতুন বাচ্চা জন্ম নিয়েছে। কাজে যতদিন থাকবে এই সংখ্যাটা আরো বাড়তে থাকবে। আর এই দ্বিমুখী আচরণ আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেটাও আমরা আপত্তি করিনি। এই যে ভাষান্তরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে প্রচুর বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, অথচ যখন তারা এলো আমাদের দেশে এখনো আছে সেই বিষয়ে তারা চুপচাপ। এটা একটা দ্বিমুখী বিষয়। এটা কিন্তু আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে এটা অসম্ভব জোরে সোরে একটা প্রোপাগান্ডাতে, এবং সত্যিকার প্রোপাগান্ডা যে করা হচ্ছে সেগুলির বিরুদ্ধে দাঁড়ানো উচিত। আমরা সেই শক্তিটা দেখাতে পারিনি যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখানো উচিত ছিল একেবারে শুরুতে। আমরা শুরুর চালেই কুপকাত হয়ে গেছি। যখন তারা সময় কেনার জন্য অনেক কাণ্ড কারখানা শুরু করলো, একবার আসে একবার আসে না ইত্যাদি, আমরা কিন্তু খুব নিষ্ক্রিয় ছিল। আমাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে রোহিঙ্গা পরিস্থিতি এখন আমাদের প্রতিকূলে চলে গেছে। এটি আমি বলতে সাধারণ একজন নাগরিক হিসেবে আমার চোখে ধরা পড়ছে। আমি কূটনীতির ভিতরের খবর জানি না, কিন্তু বাইরে থেকে নাগরিক হিসেবে যতখানি দেখতে পাচ্ছি, এখানে আমাদের সক্রিয়তা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখাতে পারেনি যে পরিমাণ দেখানো উচিত ছিল। এক ধরনের ব্যর্থতা তাদের হয়ে গেছে। এখান থেকে বেরোতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরে সোরে আমাদের একটা ভূমিকা রাখতে হবে এই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু রিয়াজউদ্দিন আহমেদ, আপনি যদি বলতেন ভারতের ভূমিকাটা নিয়ে। জি, ভারতের থেকে আমাদের ভূমিকা নিয়ে আলোচনা করা ভালো। আচ্ছা, ভারত তো তার স্বার্থ দেখবে, এবং গত 2017 থেকে শুরু করে পজিটিভ কোনো দুই একবার বক্তৃতা দেওয়া ছাড়া আর কিছু আমরা শুনি নাই। এই মুহূর্তে মিয়ানমারে যখন নির্বাচন হয়ে গেল, সেখানে কিন্তু সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের একটা বিরোধ চলছে, এবং বাংলাদেশ এই সুযোগটা নেওয়া উচিত। এখানে সেনাবাহিনী
চাচ্ছে, সেনাবাহিনী চাচ্ছে, এবং মিয়ানমারের অং সান সুচির সরকার তিনিও চাচ্ছেন যে এই রোহিঙ্গা প্রোপাগান্ডা দিয়ে কিছুটা মানে ডাইভার্ট করা যায় কিনা ইন্টারন্যাশনাল প্রোপাগান্ডা। আচ্ছা। এবং এই ব্যাপারটা সেনাবাহিনীর সাথে চরম বিরোধ চলছে অং সান সুচির, এবং মার্শাল ল হয়ে যেতে পারে এরকম গুজবও আছে। এই অবস্থার সুযোগ কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট নেওয়া উচিত। বাংলাদেশ যেভাবে করছে যে হোক, যা হচ্ছে হচ্ছে, যে কজন নিয়ে যাবে, বাকিটা আমরা ভাষান্তরে অথবা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব, এই অ্যাটিটিউডটা খুবই খারাপ। আমরা বলছি না যে বিরুদ্ধে জড়াতে, কিন্তু কঠোর একটা অবস্থানে থাকতে হবে। কথাটা উপস্থাপনে তো আরো জোর থাকতে হবে, শক্তিমত্তা নিয়ে কথা বলতে হবে। এবং এই সময় বাংলাদেশের জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি হয়েছে। সেনাবাহিনী এবং সিভিলিয়ান গভর্নমেন্টের মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের সুযোগে যদি কয়েক লক্ষ রোহিঙ্গা পাঠিয়ে দেওয়া যায়, ভালো হয়। আমার একটা প্রশ্ন, এটা তৌহিদ ভাই ভালো বলতে পারবেন, যে কয়েকজন নিতে চাচ্ছে তারা কি যাবে? তাদের যাওয়ার যে শর্ত ছিল সেই শর্ত কি পূরণ হয়েছে? কি কোন ভিত্তিতে বলা হচ্ছে যে কিছু সংখ্যক নিয়ে যাবে? তারা নিলেই তো এরা যাবে না, রোহিঙ্গারা তো যাবে না, তো তাদেরকে কিভাবে পাঠানো হবে? এটার কোনো মোটিভেশনও তো আমরা দেখি না যে তাদেরকে পাঠানোর জন্য। এবং তারা যে ওখানে যে নিরাপদে থাকতে পারবে, বাংলাদেশের যে দাবি ছিল তাদের পক্ষে, সেগুলি কি পূরণ হয়েছে? এগুলি কিন্তু মানে রয়ে গেছে আনঅ্যানসার্ড এইসব কোশ্চেন। তো এই অবস্থার মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান খুব আশু সমাধান হবে আমি মনে করছি না। কিন্তু মিয়ানমারের আভ্যন্তরীণ অবস্থা এই মুহূর্তে রোহিঙ্গাদের পক্ষে, এবং বাংলাদেশ এই সময় আন্তর্জাতিক কিছু সমর্থন নিয়ে এগোনোর একটা সুযোগ আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাচ্ছি রিয়াজউদ্দিন আহমেদ। ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে আবারও ফিরবো। তার আগে মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজন আজকে সময় দেওয়ার জন্য এবং আপনার বিশ্লেষণগুলো তুলে ধরার জন্য। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ এবং যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আবারও আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই, আপনারা জানেন যে গতকালকে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো এবং শিক্ষামন্ত্রী তখন একটা কথা বললেন যে এবার যেহেতু সব পাশ করেছে, সব শিক্ষার্থী পাশ করেছে, ফলে এবারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা সংকট দেখা দিবে এবং কারিগরি শিক্ষায় যারা উচ্চশিক্ষায় সুযোগ পাবে না তারা কারিগরি শিক্ষায় যাবে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি যদি এই বিষয়টা বলতেন যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে তো আমরা সবসময় বলি যে কারিগরি শিক্ষা আসলে আমাদের বেশি একটা মনোযোগী হওয়া উচিত, সেক্ষেত্রে এবার কি একটি বাড়তি সুযোগ পেল কিনা শিক্ষার্থীরা? সে তো অবশ্যই। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যেভাবে বলা হচ্ছে, একটা গল্প চালানো হচ্ছে যে উচ্চশিক্ষায় মেধাবীদের থাকা উচিত আর কারিগরি শিক্ষায় নিম্ন মেধাবীদের থাকা উচিত। এই ধরনের বিবরণ যদি আমরা দিতে থাকি, তাহলে যারা কারিগরি শিক্ষা পড়বেন তারা একটা হীনমন্যতায় ভুগবেন যে আমরা হয়তো দ্বিতীয় শ্রেণীর, আমাদের মেধা এত উন্নত নয় যে আমরা উচ্চশিক্ষায় স্থান পেতে পারি। বরং উল্টোটি করতে হবে। আমরা যদি কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে আরো প্রসারিত করতে চাই, তাহলে শুরু থেকে শুরু করতে হবে এবং সেখানে মেধাবীদেরই জায়গা দিতে। সব মেধাবী উচ্চশিক্ষায় যাবে এটি কিন্তু ঠিক নয়। কারণ কারিগরি বৃত্তিমূলক শিক্ষার অবস্থানটা আরো উন্নত করে, আকর্ষণীয় করে, দেশের জন্য গুরুত্বপূর্ণ করে, বিভিন্ন খাতে তাদের সংযুক্তি বাড়িয়ে, চাকরির বাজারটি অনেক সম্প্রসারিত করে যদি একটা উচ্চ মূল্য দিতে পারি এই শিক্ষায়, তাহলে অনেক মেধাবী সেখানে আকৃষ্ট হবেন, তাহলে একটা ভারসাম্য আসবে। এইভাবে ওদেরকে এই বিচারে যদি নেওয়া হয় যে কারিগরিতে তোমরা আসছো কারণ তোমরা উপরে যেতে পারোনি, এখানেই থাকো, তাহলে সেই ভারসাম্যটা নষ্ট হবে। শিক্ষায় কোনো ধরনের ভারসাম্য নষ্ট হোক সেটা আমরা চাই না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই ক্ষেত্রটি আসলে বেশ কিছু অবহেলিত। আমরা বহু আগে থেকে এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার, তাদের ভিতরে একটা বিবাদ ছিল, এগুলি কোথাও পৃথিবীর নেই। আমাদের খুব পরিষ্কার মন নিয়ে এগোতে হবে। একেবারে মাধ্যমিক পর্যায় থেকে যে সমস্ত শিক্ষার্থীর এই বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রতি একটা স্বাভাবিক প্রতিভা আছে, তাদেরকে আলাদা করে, তাদেরকে উৎসাহিত করে আমাদের এই সমাবেশটা ঘটানো হবে।
এবং সেখানে প্রচুর বিনিয়োগেরও প্রয়োজন আছে, কারণ কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা, ল্যাব ভিত্তিক শিক্ষা, গবেষণাগার ভিত্তিক শিক্ষা, সেখানে প্রায়োগিক পরীক্ষা হয়, প্রায়োগিক বিষয়গুলি গুরুত্ব পায়, কাজে সেখানে বিনিয়োগটা অনেক বাড়াতে হবে। যদি সুযোগ সুবিধা বাড়ানো যায় তাহলে পাবলিক পরীক্ষায় যারা পাশ করবে, যখন এসএসসি এইচএসসি, তারা আগে থেকে পরিকল্পনা করে এই খাতে নিজেদেরকে নিবিষ্ট করতে পারবে। আর তখন এই উচ্চশিক্ষার আসনে যে সংকট, সেই আসনের সংকট নিয়ে আমাদের এতখানি উদ্বেগ দেখাতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জি, রিয়াজউদ্দিন আহমেদ, আপনি যদি বলতেন যে এই যে বলা হচ্ছে যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের পড়তে হবে, ফলে সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মানে কারিগরি শিক্ষা পড়ার জন্য যে পরিমাণ কারিগরি দক্ষতা অর্জন করা শিক্ষক থেকে শুরু করে তার ইনস্ট্রুমেন্ট থাকে, সেই বিষয়গুলো কি প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে, নাকি আমরা শুধুমাত্র বলেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি? আপনার কথা মানে সঠিক, এটা প্রমাণিত হয় যখন বাংলাদেশে 5 থেকে 6 লক্ষ কারিগরি দক্ষ শ্রমিক কাজ করে, বিদেশি শ্রমিক কাজ করে, এবং বাংলাদেশ থেকে 5 থেকে 6 বিলিয়ন ডলার আউটওয়ার্ড রেমিটেন্স হয়ে যায়। বাংলাদেশ থেকে কঠোর পরিশ্রম করে আমাদের শ্রমিকরা বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাচ্ছে, এর একটা বড় অংশ, 5 থেকে 6 বিলিয়ন ডলার, এটা বিদেশে চলে যাচ্ছে। এই কারিগরি শিক্ষা আমরা ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি নাই, শিক্ষক তৈরি করতে পারি নাই। এবং এইটাও জানেন যে কারিগরি শিক্ষা থাকলে দক্ষ শ্রমিক যদি বিদেশে পাঠাতে পারি আমরা, তাইলে আমাদের রেমিটেন্স ইনকাম অনেক গুণ বেড়ে যাবে, আমাদের শ্রমিকদের ডিমান্ড অনেক বেড়ে যাবে। সেই দিক থেকে কারিগরি শিক্ষার উপর জোর দেওয়াটা ভালো। তো এইটা যে সিট নাই বলে শুধু যারা পিছনে পড়ে থাকবে, যেটা মঞ্জুর ভাই বললেন, পিছনে যারা পড়ে থাকবে তাদেরকে কারিগরি, আর অন্যদেরকে মানে MA পাস করায়, BA পাস করায়, সার্টিফিকেট ধরায় তারপর রাস্তায় ঘুরবে। কত শিক্ষিত বেকার কত আছে বাংলাদেশে, এই হিসাবটা বলা উচিত। এবং কত বিদেশে আমরা যে দেখছি, এখান থেকে MA পাস করে যে অড জব করতেছে বিদেশে, কোনো মাইন্ড করে না। তো আমাদের এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। যেভাবে পাস করেছে তারা উচ্চ শিক্ষায় যাদের যাওয়ার তারা যাবে, কিন্তু আমি মঞ্জুর ভাইয়ের সাথে একমত যে মেধাবীদেরকেও অ্যাট্রাক্ট করা উচিত এই কারিগরি শিক্ষায়। এবং সেটার জন্য আপনি যেটা বলছেন, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, ট্রেইন টিচার থাকতে হবে, এবং বিদেশ নির্ভর কারিগরি শ্রমিক তাদেরকে আস্তে আস্তে ফেজ আউট করে দেশে পাঠাই দিতে হবে, এবং দেশের শ্রমিক ওইসব জায়গায় কাজ করবে। আমাদের দেশে প্রচুর বেকার আছে, এই বেকারদেরকে বসায় রেখে আমরা বিদেশিদেরকে চাকরি দেব এবং বিলিয়নস অফ ডলার্স বিদেশে চলে যাবে, এটা হতে পারে না। অনেক ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। আবারও আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আরও একটা বিষয় আছে, সেই বিষয়ে আপনাদের বিশ্লেষণ জানতে চাইব। দর্শক সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ, আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আবারও স্বাগত দুজনকেই সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই চট্টগ্রামে নির্বাচনের পরে আজকে নতুন মেয়র কথা বললেন। তিনি বললেন যে জলাবদ্ধতা নিরসন করা হবে। এই আশ্বাসটি আমরা এর আগেও বিভিন্ন মেয়রের কাছ থেকে পেয়েছি, কিন্তু আমরা জানি যে চট্টগ্রামের বিভিন্ন খাল, বিশেষ করে মোটা দাগে সব খালগুলোই দখলে আছে এবং সে কারণেই সেখানে আসলে জলাবদ্ধতা। রিয়াজউদ্দিন আহমেদ, আপনি যদি এই বিষয়টাই বলতেন যে আমরা আসলে কতটা আশাবাদী হতে পারি, কারণ যারা এই খালগুলো দখল করে আছে তারা প্রভাবশালী। যদিও ঢাকায় আমরা উল্টো চিত্র দেখছি যে মেয়ররা খালগুলো দখলমুক্ত করতে পেরেছেন, আমরা কি চট্টগ্রামের ব্যাপারে আশাবাদী হতে পারি? আমরা তো অনেকবার আশা করে বসেছিলাম, কিন্তু কিছু তো হয় নাই, কোনো ডেভেলপমেন্ট হয় নাই। চিটাগাঙে একটু বৃষ্টি হলে চিটাগাং ডুবে যায়, মানুষ মানে সাঁতরায় চলতে হয়, কোনো ডেভেলপমেন্ট তো হচ্ছে না। তবে চিটাগাঙে অনেকগুলি কাজ হাতে নিয়েছে। মেয়র সেখানে কি করবে? মেয়রের হাতে তো সবকিছু থাকে না, মেয়রের হাতে টাকা নাই। টাকা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয়, মেয়র কোনো কাজ করতে পারে না। যেই জন্য মেয়রদের একটা দাবি ছিল যে সিটি গভর্নমেন্ট করো, মেয়রদেরকে আরো ক্ষমতা দাও, মেয়রদেরকে কোঅর্ডিনেটর
বানিয়ে দিলে তারা অনেক দায়িত্ব পালন করতে পারতো। এখন মেয়রের কথা তো কেউ শোনে না। 25টা 30টা অর্গানাইজেশন আছে। এই 25টা 30টা অর্গানাইজেশন যার যার আইন মতো নিয়ম মতো তারা পরিচালিত হয়, তারা তো মেয়রের কথা শোনে না। কিন্তু নির্বাচনের সময় মেয়রকে মনে হয় যে তিনি মানে ওই অঞ্চলের রাষ্ট্রপতি, উনি যা বলবেন তাই হবে, কিন্তু মেয়রদের কোনো ক্ষমতা নেই, তাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। আমরা এটা দেখেছি ঢাকার ব্যাপারে, চিটাগাং এর ব্যাপারে, এবং এক সময় ঢাকায় যখন হানিফ সাহেব মেয়র ছিলেন, চিটাগাং এ মহিউদ্দিন চৌধুরী মেয়র ছিলেন, তারা কিন্তু একজোট হয়ে, জিল্লুর রহমান সাহেব তখন লোকাল গভর্নমেন্ট এলজিআরডি মিনিস্টার, ওনার কাছে ডেপুটেশন দিয়েছিলেন যে সিটি গভর্নমেন্ট করার জন্য, কিন্তু কেউ এই দাবি মানে নাই। এবং ওই দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত সিটির কোনো কাজ সুচারুভাবে বর্তমান মেয়ররা করতে পারবে না। কাজে আশাবাদী আশা মনে জাগে, কিন্তু আশাহত হয়ে ফিরতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি কি বলবেন এই বিষয়টিতে? চট্টগ্রামের এত সুন্দর একটা শহর ছিল, কিন্তু ওই পাহাড় কাটার মতো অপরাধ নাকের ডগায় চলছে, প্রশাসন কেউ থামাচ্ছে। তারপর ধরুন মেগা প্রকল্প কয়েকটা হচ্ছে, কিন্তু কয়েকটা মেগা প্রকল্প তো একটা শহরকে বদলে দিতে পারে। এখানে যে উড়ান পুলগুলি করা হয়েছে, ফ্লাইওভার, প্রত্যেকটাই হচ্ছে একটা বিপদ সৃষ্টি করছে। এই দিকের ভিড় ওই দিকে ঠেলে দিচ্ছে, কোনো পরিকল্পনা করে কেউ করেনি। সমন্বয়ের এত বড় অভাব, যেটা রিয়াজ ভাই বললেন, যদি একটা সিটি গভর্নেন্স থাকতো, যদি সিটি স্থানীয় সরকারের এই দিকটা যদি তারা নজর দিত, তাহলে বোধহয় সম্ভব ছিল। আমার মনে হয় প্রত্যেক মেয়রের উদ্দেশ্য থাকে, শুরুতে তো অনেক আশাবাদ সবাই শোনান, কিন্তু দেখা যাচ্ছে যে খাল পরিষ্কার করতে গেলে বা খালের পাশে স্থাপনা ভেঙে দিতে গেলে এত বড় রাজনৈতিক বাধা আসবে যে নতুন মেয়র যিনি, তিনি ভাবেন আগামীবার আমি মেয়র হতে পারবো না, তাদের সঙ্গে আমাকে সমঝোতা করে চলতে। তা ইনি যদি সত্যিকার অর্থে একটা বলা বিপ্লবে নামেন যে আমাকে সবগুলি উদ্ধার করতে হবে, তিনি জনসমর্থন পাবেন। কিন্তু জনসমর্থন পেলেই হয় না, রাজনৈতিক সমর্থন তাকে পেতে। আর মেয়র নির্বাচনে যা হয়, দ্বিধা বা ত্রিধা বিভক্ত হয়ে যায় দল। অনেক মেয়র প্রত্যাশী থাকেন, তারা সহযোগিতা পরবর্তীতে করেন। আরেকটা হচ্ছে নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে নৈতিক অবস্থানটাও দুর্বল হবে। এই সবগুলি কারণে আমি খুব বেশি আশাবাদী না, তবে নতুন মেয়রকে আমি আশা করছি তিনি যেন তার উদ্দেশ্য সামনে রেখে গতিময়তা দেখান এবং সত্যিকার অর্থে যদি 20% কাজও করতে পারেন, তাহলে আমি মনে করি অনেক করা হবে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি রিয়াজউদ্দিন আহমেদ আপনাকে, এবং সেই সঙ্গে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও অনুষ্ঠানে থাকার জন্য।